আসসালামু আলাইকুম। গতকাল রাতেই আমি ফেসবুকের একটি পোস্টে লিখেছিলাম, বিএনপির স্থানীয় নির্বাচন আগামীকাল দিব। কিন্তু সকালে একটু ব্যস্ত ছিলাম। ব্যস্তটা হচ্ছে আমার মাথার এটা আমার খুব প্রিয় জিনিস। সেটা পিছনে একটু সময় দিতে গিয়ে সকালে আর হয়নি। সারাদিন কর্মব্যস্ততায় ছিলাম। এখন সময় হলো বিএনপির স্থানীয় নির্বাচন কিছুটা দিব মানে বলতে চাই। একবার কালে ধরে গেলে নাকি সেই কাল আর শেষ হয় না। বিএনপির বিগত আন্দোলন 15 বছর না, প্রথম 2-3 বছর ভালোই গেছিল। 8-এর নির্বাচনের পরে 9-10-এর পরের থেকেই ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনে ডাক দেয়, রিজভিরা আহ্বান করে, অন্য কেউ কথা বলে, আর হুট করে সেই সময় ফিনিক্স পাখির মতো গয়েশ্বরচন্দ্র রায় এসে যে কোনোভাবেই হোক মিডিয়ার সামনে এসে বলে দেয়, আগামী নির্বাচনের পর আমাদের আন্দোলন শুরু হবে। এভাবেই চলে আসছে। তো সরকার জাতীয় নির্বাচনের পরেই মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, মে মাসে আমরা স্থানীয় নির্বাচন ঘোষণা, তফসিল এবং শেষ করার প্রক্রিয়া ধীন অবস্থায় শেষ করতে চাই। তো মে মাস চলে গেল, যাবার পথে সামনে কোরবানির ঈদ। স্থানীয় নির্বাচন কোন পর্যায়ে আছে? দুইটি বিষয়ে আমি আলোকপাত করব। প্রথমটি হচ্ছে অর্থের সংকুলন। 2,500 কোটি টাকা নিয়ে নাকি সরকার তার মহা জাগতিক পথে যাত্রা শুরু করেছেন। তো সেই যাত্রার ভিতর দিয়ে জাতীয় নির্বাচন হয়ে গেল, তারপরে ছোট ছোট যতগুলো উন্নয়নমূলক কার্যক্রম, এখনো বড় ধরনের কোনো কিছু দৃশ্যমান হয়নি, কিন্তু সরকার চালিয়ে নিয়ে যাওয়া, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, রাষ্ট্রীয় যে কলকবজা আছে, সমস্ত মেকানিজম চালু রেখেছে। এটা একটা বড় দিক। মানে যে অবস্থায় আওয়ামী লীগের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকার পেল এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরে বিএনপি পেল, যেটা এখন আর সেই সগোল নেই। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইল, সেইটা ফেরানোর ব্যাপারে বা কেস কালাম যায়, তাই যাক, ওদিক শেষ। এখানে মূলা একটি ঝুলিয়েছিল স্থানীয় সরকার নির্বাচন। তো দুইটা কারণে পরস্পর শোনা যাচ্ছে, একটার সম্বন্ধে আমি গল্পই শুনেছি পরস্পর, আর একটার সম্বন্ধে কিছুটা ভিতরে ঢুকে আমি তথ্যপত্র সংগ্রহের চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে অর্থনৈতিকভাবে একটি স্থানীয় সরকার নির্বাচনের সাথে সিটি মানে বিভাগীয় যেগুলো সিটি নির্বাচনগুলো রয়ে গেছে, চিটাগাং, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর দক্ষিণ, এগুলো। তারপরে আসছে আপনার মেয়র। বাংলাদেশের অনেকগুলা পৌরসভা তারা শৌখিনতায়, মানে তাদের লোক কিভাবে নিয়োগ দিয়ে সেখানে জনগণের পয়সা নিজেদের ভিতরে আরও কৌশলীভাবে ভাগ বাটোয়ারা করার জন্য বেশ সুন্দর কায়দা। কার কাজ বাকি আছে, কে কোথায় কোন সুযোগটি পাচ্ছে। জানি যে থানাও 4টি না কয়টি থানাও হলো, মানে ওই থানায় ওখানে কমিটি হবে, ওই থানায় লোক নিয়োগ হবে, ওইখানে একটা পয়সা করির ব্যাপারে আসবে। যত পয়সা করির লেনদেন, হাতে গুনাগুনি, তত ভাগ বাটোয়ারা, তত সুযোগ সুবিধা, তো এইভাবে বাড়তেই থাকে। সেখানে মেয়র নির্বাচন হবে, মেয়রের সাথে কাউন্সিলর নির্বাচন হবে, উপজেলার সাথে ভাইস চেয়ারম্যানরা আসবে, তারপরে ইউনিয়নের চেয়ারম্যানের সাথে আসবে মেম্বাররা। মানে নির্বাচনের এক মহাযজ্ঞের সাথে অর্থনৈতিক আর এক রণক্ষেত্র। সেই বিশাল রণক্ষেত্র যে মানে অস্ত্রের দরকার, সেই তরবারি সরকারের হাতে কিছুটা হলেও হয়তো
সংকুলান অবস্থানের ভিতর দিয়ে লগিঢগি যদিও কাঠের বিতরণ চলছে, কাঠ হতে থাক, 2-4 জন 5 জনকে দিতে থাক, কাঠের নাম বলতে থাক, তারপরে কবে থেকে দেওয়া শুরু হবে গণহারে সেটা অনেক পরে। সে চিন্তাভাবনা এখন নয়, আগে দলীয় এজেন্ডাগুলোকে মুভ করার জন্য, মুভিং রাখার জন্য যে প্রক্রিয়া সেটা চলছে। আর মূল যে জায়গাটা, পয়সার কথা বলেই হোক বা যে কথা বলেই হোক, মূল যে জায়গাটা সেটা হলো সরকার আস্তে আস্তে তার গোয়েন্দা বিভাগগুলোকে সক্রিয় করে নিজেদের আত্মীকরণের চেষ্টা করছে। মানে সঠিক সংবাদটা যেন তাদের কানে পৌঁছানো হয়, তাদেরকে অবগতির ভিতরে আনা হয়। এটার জন্য তো একটু স্নেহময় সম্পর্কের প্রয়োজন। বিএনপি যখনই ক্ষমতায় আসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে খুব একটা ভালো সম্পর্ক থাকে না, কারণ এরা সাপের মতো সেই সব জায়গা সবল মারে, মেরে নিজেদের বিশ্বস্ত জায়গাগুলো এমনভাবে নষ্ট করে ফেলে যেন তারাই পরে মোক্ষম শত্রু হয়ে দাঁড়ায়। বিএনপির এই গুণটা খুব সুন্দর, নিজেদের নেতাকর্মীদেরই সমস্ত জায়গায় কাজ করাতে চায়। এরা ডিসিকে নিয়ন্ত্রণ করুক, পুলিশকে নিয়ন্ত্রণ করুক, থানাকে নিয়ন্ত্রণ করুক, মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করুক, আর যত রাষ্ট্র কাঠামো সব এদের কবজার নিচে চলে যাক। শুরু হয়েছিল কিন্তু ক্ষমতা আসার পরে পরেই অমুক চেয়ারম্যান, আমি এই এলাকার চেয়ারম্যান বা আমি এই এলাকার নেতা, ওসিদের দেখলাম হুমকি ধামকি দিচ্ছে, এই এলাকায় কোনো কিছু করতে হলে আমার পারমিশন নিয়ে করতে হবে, আমাদের অবগতি নিয়ে করতে হবে, আমাদের সাথে নিয়ে করতে হবে। শুরু হয়ে গেছিল। যে কোনো ভাবেই হোক সেটা আস্তে 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 ঠান্ডা করে বেশ সাপের মাথার উপরে যে কোনো তাবিজ দিয়ে সেটাকে পিন পতন ডাউন করা হয়েছে বলে মনে হচ্ছে। তো যেটা বলছিলাম, গোয়েন্দা বিভাগগুলোকে নিজেদের অনুকূলে যেন সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছায় এবং তার প্রতি যে একটি সম্মানবোধ দেখাইতে হয়। কেউ কিছু দিলে যে থ্যাংক ইউ বলতে হয়, বিএনপি সেটাও জানে না। এখন সঠিক জায়গায় প্রয়োগ হচ্ছে কিনা সেটাও আমি অবগত নই। তবে এখনও তাদের যে ডিলিং পদ্ধতিটা সেটাকে তাদের অনুকূলে এখনও নেবার মতো এনভায়রনমেন্ট তৈরি করতে পারেনি। সেই আবহাওয়া এখনও তারা জায়গাগুলো ক্লিন করতে পারেনি, নিজেদের বিশ্বস্ততার জায়গা তৈরি করে দিয়ে। অর্থাৎ আমি যেমন কাউকে বিশ্বাস করতে চাই, তো সেও তো চেষ্টা করে যে সে আমাকে বিশ্বাস করছে কিনা। এই পারস্পরিক আত্মবিশ্বাসের জায়গাটা আগে তৈরি করতে হবে। সরকারকেই এই দায়িত্বটা নিতে হবে যে আমি তোমার বিশ্বস্ত, তোমার সিকিউর আমি, তোমার রেস্কিউর দায়িত্ব আমার, তুমি আমার সরকারের হয়ে কাজ করো, আমার হয়ে না, সরকারের হয়ে কাজ করো। এই জায়গাটা বোঝাইতে হবে আগে। তো যতটুকুন আমি আভাস পেয়েছি সেটা হলো, ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথা বলেছিলেন তার নিরিখে তারা একটি সরজমিনে খোঁজখবর নিয়েছে এবং সরজমিনের খোঁজখবর তাদের লোক দিয়েই। ঘটনা হলো যে তাদের লোক দিয়েই, তো তাদের লোক কতটুকু তাদের কাছে খবর পৌঁছাবে সেটা একটু বড় হাস্যময় ব্যাপার। তারা নিখুঁতভাবে তথ্য দিয়েছে যে নির্বাচন হলেই মানে ভূমিধস বিজয় আর কাকে বলে, এবার আকাশধস বিজয় তাদের নেমে আসবে। অর্থাৎ ভাবছে এখন সরকার তাদের হাতে, স্থানীয় জাতীয় সরকার যখন হয় তখন তো তারা ক্ষমতায় আসেনি, তখন ইউনূস সরকার ছিল, তখনও তারা তার পুরা ক্ষমতার প্রয়োগ করতে পারেনি। এবার যেহেতু তাদের মাথার উপরে তাদের দল, এবার একেবারে চেল চালাইয়া কেল কেলাইয়া তাদের চেয়ারম্যান, মেম্বার, সিটি মেয়র মানে সব তারা একেবারে এক দৌড়ে যাইয়ে সেই সুতায় বাঁধা বিস্কুটের মতো হামড়ি করে কামড়ে নিয়ে খেয়ে ফেলে দেবে। কারণ সরকারের উপর মহলে একটি গুঞ্জন গিয়ে পৌঁছেছে যে তাদের সংসদ নির্বাচনে বড় ধরনেরই একটি আওয়ামী লীগের অংশ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তো যখন স্থানীয় সরকার নির্বাচন আসবে তখন তো আওয়ামী লীগ তারা তাদের প্রতিনিধি দিবে, যেহেতু মার্কার কোনো পরিস্থিতির জায়গা নাই। স্থানীয় নির্বাচন হবে নিরপেক্ষ মার্কায়, সেখানে কে দাঁড়াবে কেউ দাঁড়াবে না, এখানে কোনো সেই জোর জবরদস্তির কোনো সুযোগ নেই। তো যখনই আওয়ামী লীগ দাঁড়াবে, জামাত দাঁড়াবে, বিএনপি দাঁড়াবে, তখন কার মনে কি আছে, কে কোথায় ভোট দিবে না দিবে, এইটের ধরার মতো মহাজাগতিক শক্তি বিএনপির সেই চোখ এখনো খোলেনি, সেই জায়গাটা খোলেনি। তো
সেইখান থেকে তারা রিপোর্ট দিয়েছে হ্যাঁ আমরা বিজয়ী হব বিএনপির যাদের মাধ্যমে। তাদের আমি চিনি, কি লোকগুলা, তারা সোনার চামচ। আওয়ামী লীগের সময় তারা সোনার চামচ মুখে দিয়ে ঘুরে বেড়াতো, সোনার চামচ পর্যন্ত আওয়ামী লীগের লিঙ্গ মুখে দিয়ে ঘুরে বেড়াতো, ওইটাই সোনার চামচ। এখনও তারাই বিএনপির সেই সোনার চামচ তাদের মুখে, অন্য কোথাও নেই। কিন্তু গোয়েন্দা রিপোর্টে গেছে যে না, ভয়াবহ ভূমিধস হবে, ভূমিধস বিজয় হবে না, ভূমিধস পতন হবে যদি এই মুহূর্তে জাতীয় নির্বাচন করা হয়। কারণ আওয়ামী লীগের সাথে নাকি বিএনপি তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি, রাখেনি। প্রতিশ্রুতিতে কী ছিল আমরা জানি না, কিন্তু এটুকু অনুমীয় বা তাদের কাছ থেকে যেটা কানে এসে আওয়াজ লাগে, বাড়ি লাগে, যে আমাদের তো লোকালে সাংগঠনিক কাজকর্ম করতে দেওয়ার কথা ছিল, আমাদের তো ছোট ছোট করে মিটিং করতে দেওয়ার কথা ছিল, আমাদের কমিটিগুলা করবার বা সেই ধরনের কথা ছিল। তারা অফিসও নিয়েছে, কিন্তু এখন শীর্ষ অফিসগুলো আছে, তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো আছে, কিন্তু কিছুটা ভয় আছে ভিতরে। কিন্তু তারা আরও ওপেন, এবং সেই সুবাদে কিন্তু তারা অফিসে পতাকা টানাচ্ছিল এবং বিএনপির লোকজন গিয়ে গিয়ে তাদের সাপোর্ট দিচ্ছিল, মিছিল টিচিংও করছিল। সেই সুরে সুরে বেশ জামিন প্রক্রিয়াও বেশ একটি অগ্রসরমান হয়ে আসছিল। কিন্তু এইটা দেখেই এবং কমিটির ভিতরে যখন দেখলো যে 25-30% আওয়ামী লীগের লোক ঢুকে গেছে, বিএনপির যারা সক্রিয় সদস্য এবং 17 বছর যারা নির্যাতন, ঘর বাড়ি ছাড়া সমস্ত কিছু হারা হয়ে গেছে, তারা যখন দেখলো যে কী অবস্থা, কারা আমাদের কমিটিতে, কাদের অফিসে কারা এসে ওপেন করছে, জিলাপি খাচ্ছে, চা খাচ্ছে, পান সিগারেট খাচ্ছে, একসাথে বসে কারা দেন দরবার করছে কমিটির ভিতরে, তারা তাদের অফিসে গিয়ে তাদের চেয়ারের পাশে কারা, তাহলে আমরা কারা? বিএনপি করে যে আমরা মাথা ফাটালাম, আমরা ঘর বাড়ি কেস খেলাম, হামলা মামলার শিকার হলাম, আমরা কারা? এমপি সাহেবের পাশে, জেলা প্রশাসক সাহেবের সাথে বা জেলা সভাপতির সাথে, আহ্বায়কদের সাথে, বড় বড় নেতাদের সাথে এরা কারা ঘুরে বেড়াচ্ছে, কারা বসছে? সেখানে আর এক ধরনের ভাঙনের সুর শোনা যায়, গভীর রাতে পদ্মার পার যখন ভাঙে হুম হুম করে পড়ে, ওরকমের আওয়াজ শুরু হচ্ছে, কিন্তু এখনো শোনা যাচ্ছে এখনো সেই আওয়াজটা। তো এই ভাঙনের এই অবস্থার মুখে যখন দেখছে যে নিজের দলের লোকে নিজের দলের থাকবে কিনা, বা যদি তারা প্রতিহিংসামুখর হয়ে ওঠে যে তুমি এমপি, তুমি মেয়র, তুমি উপজেলা চেয়ারম্যান, তুমি চেয়ারম্যান হচ্ছ, আওয়ামী লীগের সাথে মিশে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে পান খেয়ে চুন খেয়ে রাতে তাদের বাড়ি শুয়ে থেকে বসে থেকে তারা তোমার বাড়িতে এসে দাওয়াত খেয়ে যাচ্ছে, তোমরা যদি তাদের সাথে মিলেমিশে ভোট নিয়ে চেয়ারম্যান হও, তা আমাদের ভোট যে তোমাদের দেবে এমন কি গ্যারান্টি আছে? আমরাও তাদের সাথে মিশে যাই, আমি আমার প্রতিবেশীর সাথে কেন দ্বন্দ্বে দাঁড়াবো? আমি আমার পাশের দোকানদারের সাথে কেন দ্বন্দ্বে দাঁড়াবো? আমি আমার পুরানো বন্ধু আওয়ামী লীগ করে তার সাথে আমি কেন দ্বন্দ্বে দাঁড়াবো? আমার আত্মীয়তার সাথে কেন আমি বিভেদ ঘটাবো? তোমরা যদি মিলেমিশে চলো, আমরাও মিলেমিশে চলবো। বড় ভয় হলো সেই জায়গায়। তৃণমূলকে দিয়ে যেভাবে বিএনপি মারামারি দ্বন্দ্ব লাগিয়ে প্রতিবেশীর সাথে লাগো, ও বড় ভাই ছোট ভাই লাগো, বাপ বেটার সাথে লাগো, এই জনগণ এই জায়গাটা এখন বুঝতে চেষ্টা করছে বা বোঝার মতো করে চিন্তা করছে যে তারা ঠিকই আছে, আমরা শত্রুতা কেন করছি, কোন জায়গায় আমাদের সমস্যা? এই ক্ষেত্র তৈরি করে যদি তাদের ভোট অন্য কোনো জায়গায় চলে যায়, কত বড় ভয়াবহ! সরকার ক্ষমতায়, স্থানীয় সরকার ক্ষমতায় তারা নেই, একেবারে ভূমিহীন কৃষকের মতো বরগাছ এসে বেড়ানোর মতো অবস্থা, যে পুরা জনগণ জামাতের হাতে, পুরা জনগণ আওয়ামী লীগের হাতে, একেবারে তলা শূন্য হয়ে যায়। যার জন্য তারা অর্থের কথাই বলুক বা কোনো কিছু মুখে নাই বলুক, হয়তো এটুকু ফখরুল ইসলাম আলমগীর মানে কোনোভাবে বলে গেছে আমরা নভেম্বরের দিকে, অক্টোবর নভেম্বরের দিকে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করব হয়তো। তবে সেই কণ্ঠস্বরটা কিন্তু উচ্চ মানের হয়নি, সেই কণ্ঠস্বরটা কিন্তু মানে পুরাবাড়ির মতো একটি জড়তাময় কণ্ঠস্বর, সেখানে উচ্ছ্বসিত হবার কোনো কিছু নেই। তো যেটা নিয়ে আমি বলছিলাম, কারণ কি, যে এমপি হবার সে এমপি হয়ে গেছে, যে জেলা পরিষদের প্রশাসক হবার কথা সেও হয়ে গেছে,
এখন বড় জায়গাগুলো তারা পেয়ে গেছে, যার যার পদে পেয়ে গেছে, এবং তারা কিভাবে বৈতরণী পার হয়েছে তারা সেটা জানে। এখন আসছে মেয়র নির্বাচন বা চেয়ারম্যান নির্বাচন, এটা যারা হবে তারা, তাদের ঘাড়ে দায়িত্ব। এই এমপি সাহেব এমন ভুল করবে না যে ওর নির্বাচনে আমি এই কাজ করে যাই আমার ভোট হারা হব, এইটা করবে না সে। যে মেয়র হবে, তোমার পথ তুমি খোঁজো। মেয়র সে তার পথ খোঁজার চেষ্টা করছে, উপজেলা চেয়ারম্যান যে হবে সে তার পথ খোঁজার চেষ্টা করছে। আজকে রিজভী সাহেব দেখলাম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে কমিটি, এখন তো কমিটি দিতে যাচ্ছে, হয়তো ছাত্র দল বা এই ধরনের কমিটি দেবে, ছাত্র দলের দায়িত্ব ডিক্লেয়ার হচ্ছে যে কোনো নেতার পছন্দের লোক যেন কমিটিতে অন্তর্ভুক্ত না হয়, মানে কমিটির ভিতরে যেন না ঢোকে কোনো নেতার পছন্দের লোক। আমি রিজভী ভাইয়ের কাছে যদি আমি প্রশ্ন করি যে রিজভী ভাই, এই যে এমপি নমিনেশনের যে পছন্দের লোকগুলো আপনারা নমিনেশন দিলেন, এগুলো কাদের পছন্দের লোক? এগুলো কি দলের পছন্দের লোক, নাকি আপনারা যারা ওই পরিষদে নমিনেশন ফোরামের যে সদস্য তাদের পছন্দের, নাকি এর ভিতরে পাশের দেশের দাদাদেরও কিছু পছন্দের লোক আপনাদের দিতে বাধ্য হয়েছেন? এই জায়গাগুলো কি একটু ক্লিয়ার করা যায় যে কারা আসলে দলের পছন্দের, কারা আপনাদের স্থায়ী কমিটির বা কার্যনির্বাহী কমিটির পছন্দের লোক, কারা বাইরের থেকে সুপারিশের পছন্দের লোক? বাইরের সুপারিশের পছন্দের লোক তো আছে, আমার এখানেই আছে। সেই শিলিগুড়ি বাড়ি এরশাদ, ভারতের এক নাম্বার পছন্দের দালাল, তার হাতে তৈরি নেতা, তিনি প্রতিমন্ত্রী বানিয়েছিলেন, আপনারা তাকে পূর্ণমন্ত্রী দিলেন। যখন দেখলো জাতীয় পার্টি থাকবে না, তাকে সুন্দর করে পুতুলের ভিতরে, আপনাদের থলের ভিতরে বিড়াল নেই এই জন্য ইঁদুরের মতো করে ঢুকিয়ে রেখেছে, আপনাদের থলের ভিতরে খায়, টুস করে মুখ বার করে আবার ভিতরে গিয়ে আপনাদের থলের ভিতরে বিস্কুট রুটি যা যা খাবার, পাউরুটি টাউরুটি সুন্দর করে খায়। সেসব ইন্দুদের তো এবার পূর্ণমন্ত্রী দিয়েছেন। এগুলো জনগণের কোনো পছন্দই নেই এইসব জায়গায়। এরা জনগণের একটি বারো তাদের কথা ভাববার সময় রাখে না। তারা তো আপনারা মন্ত্রী দিয়েছেন, ইন্না কাদের পছন্দের লোক? কোন পছন্দের লোক আপনারা নমিনেশন দিয়ে, মানে কি বলবো, স্লোগান ছিল না যে আমরা গণতন্ত্র মুক্তির জন্য ভোট অধিকার চাই, ভোট অধিকার চাই, ভোট অধিকার হইল জনগণ, আমি ভোটের অধিকার পেলাম, কিন্তু যেখানে ভোট দেব সেটাও তো আপনাদের নির্দেশিত স্থানে। আমি ভোট দেবো কিন্তু ওইখানে দিতে হবে, কারণ আপনার পছন্দের লোক। আমি ভোট দেবো ওই মার্কাতে দিতে হবে, সেটাও আপনাদের পছন্দের মার্কা। তো আমার ভোট অধিকার দিয়ে আমার স্বাধীনতা কোথায়? স্বাধীনতা শুধু কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, কিন্তু আমি কাকে দেব, আমি কোন মার্কায় দেব, সেই স্বাধীনতা কি বাংলাদেশের জনগণ ভোগ করে বা পায়? বোঝার চেষ্টা করে। কোন প্রক্রিয়ায় আপনারা বাধ্য করেন আপনাদের পছন্দের লোককে ভোট দিতে, আপনাদের মার্কায় ভোট দিতে, সেটা আপনারা ভালো জানেন না? জানার কথা তো আপনাদের। স্থানীয় সরকার, আমি একটি সতর্ক সংকেত দিয়ে দিই, আপনাদের এমপি সাহেবরা ওই চরকার মতো চোখ বাঁধা কিছু গরু আছে, তাদেরকে নিয়েই ঘুরে বেড়াচ্ছে। তাদের পৃষ্ঠপোষকতা, পৃষ্ঠ কি বলবো, এটা তাদের তত্ত্বাবধানে, পৃষ্ঠপোষকতায়ও হতে পারে, তত্ত্বাবধানও হতে পারে, তাদের ছায়ার ভিতরে থেকেই আওয়ামী লীগরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এইসব এমপিদের জনগণের সামনে দাঁড়িয়ে আমি বিএনপির নেতা, বিএনপির এমপি বলার মতো সৎ সাহস নেই। আমি বিএনপির নেতা এইটাও বলার মতো সৎ সাহস তাদের ভিতরে নেই। তো স্থানীয় সরকার যেটা গোয়েন্দা বিভাগ থেকে আপনাদের কাছে কানে পৌঁছেছে তত একটা ভালো না। তার জন্য আপনাদের এমপিদেরকে বিএনপির নেতা হইতে হবে। বিএনপির জনগণের দ্বারা যদি প্রতিষ্ঠিত বা সংসদ সদস্য হতো, তাহলে তারা এসে বিএনপির সামনে মুখ উঁচু করে দাঁড়াতে পারতেন। সেই অবস্থা নেই, কেউ নেই। তারপরেও আমি অনুরোধ করব, তাদের বাইরে রেখে স্থানীয় যারা নির্বাচন করবে তাদেরকেও যদি আপনারা সুপরিপাটি হয়ে দলের হয়ে কাজ করতে বলেন, দল গুছাইতে বলেন, তাহলে স্থানীয় নির্বাচনে একটি ফলাফল আসবে। নাহলে এর চিত্র আরও ভয়াবহ, আরও ভয়ঙ্কর চিত্র আসবে সামনে। অপেক্ষা করুন। আমি যেটা বললাম তথ্য নিতে থাকবেন। ওই আপনাদের লোকজন এখনও তো রাজাকার রাজাকার বলেই গালি দিচ্ছে। তো এই গালিগালাজ, রাজাকার গালিগালাজের
ভিতরে যে তিস্তা ব্যারেজের মতো যে নদীর যে দুই পাশ না, ওরকমের পাশ ফাঁক হয়ে যাচ্ছে। জায়গাগুলো ক্লোজ করার চেষ্টা করলে ভালো হয়। আর এর জন্য আপনারা যে কতগুলো লোক দায়ী না, আপনারা একবার কেন্দ্রের থেকে সরে গেলে ভালো হয়, রাজনীতি থেকে অব্যাহতি নিলে ভালো হয়। আমার মাগুরার কথা আমি আবারও ফিরে আসি। একজন মহিলা এমপি আরলিকে নারী সংসদ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য দেওয়া হয়েছে। 15-16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে 1.5 বছর ছিল। নতুন আরলির জায়গায় আর কোনো নারী নেত্রী কি মাগুরায় উদীয়মান হয়ে ওঠে না? ইয়াং জেনারেশন, যাদের ভিতর বর্তমান প্রজন্মের কণ্ঠস্বর আছে, বর্তমান প্রজন্মের ভাবধারা আছে, দর্শন আছে, বর্তমান প্রজন্মের সেন্টিমেন্ট আছে, এই ধরনের কাউকেই শিক্ষিত স্মার্ট আনা গেল না, সম্ভব হলো না? নাকি খুঁজে পেলেন না? নাকি ওই নাঙেদের কাছে আপনাদের এমনভাবে টিপসই দিয়ে আছে যে সেই টিপসই দাগ আর হাতের কালি উঠছে না? এরা এসে কী করবে? সমাজ কল্যাণ অফিসারের টাকাগুলো ভাগ বাটোয়ারা বসাবে, রেড ক্রিসেন্টের বসাবে, কোর্টে যে নারী নির্যাতন শিশুদের জন্য সরকারি অনুদানগুলো আসে সেইগুলোয় ভাগ বাটোয়ারা বসাবে। এদের কী কাজ? 2 আসনে 2 জন সংসদ সদস্য আছে। নারী সংসদ সদস্য কিসের জন্য? ওই নারীদের সংসদ সদস্য বানাবার জন্য, অলঙ্কৃত করবার জন্য। কিন্তু তৃণমূলের যে উন্নয়নের যে কাজগুলো আসবে, তার বড় একটি অংশ কাটছাট করে যে তাকে খুশি করতে হবে, তাকে গিফট দিতে হবে, এইগুলো মাথায় আনেন। নূতন জেনারেশনদেরকে রাজনীতিতে কীভাবে আনতে হয় সেইটা করেন। সেই আদিকালের তারা কি বলবো, এগুলো তো আর বলে কোনো লাভ নেই। আপনাদের শোনারও সময় না এখন দল ক্ষমতায়। যাক, যেটুকু বললাম এর ভিতর থেকে যদি কিছু নিতে পারেন দলের জন্য উপকৃত হবে। আসসালামু আলাইকুম।